দুটো বিষয় রেখেছি আজকের এই টেবিলে আলোচনার জন্য এবং যাতে আজকে আমাদের সঙ্গে পার্টিসিপেট করবে তৃণমূল, বিজেপি, সিপিএম এবং জাতীয় কংগ্রেস। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চারটি রাজনৈতিক দলই তাদের রিপ্রেজেন্টেটিভ আজকে পাঠিয়েছেন। তৃণমূল আনঅফিসিয়াল সৌরভ দা আছেন। এবার প্রশ্ন হচ্ছে দুটো বিষয় কি কি। আজকে সকাল থেকে মনে হচ্ছিল যে খুব বড় একটা প্রেস্টিজিয়াস ফাইট, একটা খুব বড় ধরনের, মানে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে বলছি, ভোট হচ্ছে। সেটা হচ্ছে সমবায় ব্যাংকের ভোট। এবং এই সমবায় ব্যাংকের ভোটকে কেন্দ্র করে যে ছবিটা আজকে কাঁথি, এগরা, রামনগর অঞ্চল দেখলো, এক কথায় এই অভাবনীয় ছবি ক্যামেরার সামনে দেখে আমাদের মনে হচ্ছিল যে ভোট প্রক্রিয়াকে কেউ সিরিয়াসভাবে নিক না নিক, আমার মনে হয় নির্বাচন কমিশনের আমি আবারও বলছি, নির্বাচন কমিশনের ডেকে নিয়ে অ্যাওয়ার্ড দেওয়া উচিত কাঁথি, রামনগর, এগরা অঞ্চলের তৃণমূলের কর্মী সমর্থকদের। কারণ ভোটকে সফলভাবে করবার জন্য যে ইতিবাচক মানসিকতা দেখানোর দরকার সেটা তৃণমূল কর্মীরা আজকে দেখিয়েছে। কাজে নির্বাচন কমিশন দেখবেন অনেক সময় অনেক বড় বড় লিজেন্ড, ফেটার্নিটি, ফিল্ম আর্টিস্ট, ফিল্ম ফেটার্নিটি, ফিল্ম ক্যারেক্টার বা কোনো নামি দামি লোক, তাকে নিয়ে এসে নির্বাচনে মানুষকে ভোট দেওয়ার ক্ষেত্রে আগ্রহ বাড়ানোর চেষ্টা করে, তারা ক্যাম্পেনিং করে। আমার মনে হয় এই ক্যাম্পেনিংয়ের সারিতে আজকে এগরা, রামনগর এবং কাঁথির তৃণমূলের যারা নেতা, তাদের জায়গা আগে হবে। নির্বাচন কমিশন নিশ্চয়ই এটাকে নোটিস করবেন। একটা নির্বাচনকে কেন্দ্র করে যে ছবিটা আজকে দেখলো বাংলার মানুষ, সেই ছবিগুলো একবার ফুল ফ্রেমে আমি দেখাই আপনাদেরকে। দেখুন কি হয়েছে। এই এখন আমি আপনাদেরকে এগরার ছবি দেখাচ্ছি। দেখুন জবাব চাই, জবাব দাও। ডিএসপির কালো হাত থেকে দাও, ঘুরিয়ে দাও। আমাদের এমএলএ হামলা করলে কেন? ডিএসপি জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। আন্দোলন চালু হবে, ঘেরাও হবে। ডিএসপি জবাব চাই, জবাব দাও। ডিএসপির কালো হাত থেকে দাও, ঘুরিয়ে দাও। যখন একদিকে তৃণমূলের কর্মী সমর্থকেরা ডিএসপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও বলছেন, অন্যদিকে মাথায় হাত দিয়ে হতাশায় নয়, আহত হয়ে কষ্ট পাচ্ছেন তৃণমূলের আরেক প্রবাদ প্রতিম ওই অঞ্চলের নেতা, অর্থাৎ ওই রামনগর, কাঁথি, এগরা, দীঘা এই অঞ্চলের নেতা। তার নাম হচ্ছে অখিলগিরি। অখিলগিরির উপর দল এখন রুষ্ট। কাজেই তৃণমূলের অফিসিয়াল আনঅফিসিয়াল গেস্ট অখিলগিরি সম্পর্কে দু লাইন বলতেও তাদের কষ্ট হয়। এখন এই যে অখিলগিরি এবং সুপ্রকাশ গিরি, তার সুপুত্র সুপ্রকাশ গিরি, তার আজকে ভোট করালেন কাঁথি, এগরা অঞ্চলের বিধানসভা নয়, পৌরসভা নয়, পঞ্চায়েত ইলেকশন নয়, সমবায় ব্যাংকের তারা ভোট করালেন, সমবায় ব্যাংকের। আর এই ভোটে এই যে ছবিটা টিভি স্ক্রিনের পাশে দেখাচ্ছি, এই যে 1, 2, 3 করে পয়েন্ট আউট করা, এরা হচ্ছে রাজ্যের খাকি উর্দিধারীর ছবি সংখ্যা। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ নীরব দর্শকের মতো পাশে দাঁড়িয়ে রয়েছে, আর সামনে তুমুল ধস্তাধস্তি হচ্ছে। একবার ফুল স্ক্রিনে পুলিশের উপস্থিতিতে ধস্তাধস্তির ছবিটা কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম, আরেকবার দেখাই ফুল স্ক্রিনে ধস্তাধস্তির ছবিটা। আর এই ছবিতে আমরা কি দেখছি? এই ছবি দেখছি সুপ্রকাশ গিরি থ্রেট দিচ্ছে, থ্রেট, পাশে দাঁড়িয়ে পুলিশ। কজন পুলিশ রয়েছে একবার গুনে নিন ছবিতে। 3-4 জনকে আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি এখন এই আপাতত ভাবে আমার চর্মচক্ষে।
কোনো ব্যাপারই না। মানে পুলিশ, এই দেখুন, একজন পুলিশ ধরে তার গা হাত ধরে টানা হ্যাচড়া চলছে। ছবিটা খুব ভালো করে, ছবির উপর দাঁড়িয়ে রয়েছে আজকের অনুষ্ঠানের টপিক। আসুন, এবার আমি পরিচয় করিয়ে দিই যে যেই রাজ্যে একটা সমবায় ব্যাংকের ইলেকশন হতে গিয়ে এই ধরনের ছবি দেখা যায়, সেই রাজ্যে আগামী আর 1 বছরের মধ্যে রাজ্যের 294টা বিধানসভা নির্বাচন হতে চলেছে। অর্থাৎ এই ভোট যে রক্তপাত শূন্য হবে তার গ্যারান্টি দিয়ে যদি আজকে সমস্ত রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ রয়েছে তারা যদি বলতে পারেন, তাহলে আজকে রাত্রে আমি শান্তির ঘুম ঘুমাতে যাব। আর না হলে আমাদের প্রতিদিন এই দিকে নজর রাখতে হবে, সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত আমরা কি দেখছি, সুপ্রকাশগিরি পুলিশের সামনেই বিজেপিকে থ্রেট করছে, বিজেপির ক্যাম্পের সামনে গিয়ে থ্রেট। ফল যেটা হয়েছে, খুব ভালো ফল হয়েছে, 78-এ 78, তৃণমূল 78-এ 78। আসুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে। আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের সঙ্গে আদ্যন্ত তৃণমূল কর্মী, তৃণমূল সমর্থক সৌরভপ্রিয় দত্ত আমাদের আজকের প্যানেলের আসন আলো করে বসে আছেন। কারণ একটা বড় জয় ওনারা পেয়েছেন। দ্বিতীয়ত আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন, তন্ময়দাকে স্বাগত জানাবো। শক্তিদা রয়েছেন জাতীয় কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ হিসাবে, শক্তি মৈত্র স্বাগত জানাবো। শুভজিৎ সরকার, অনেকদিন পর শুভজিৎকে পেলাম, বাম মুখপাত্র সিপিএম নেতা, আমাদের সঙ্গে রয়েছে শুভজিৎকেও স্বাগত আজকের অনুষ্ঠানে। আমার কথা হচ্ছে সৌরভদাকে দিয়ে শুরু করি। সৌরভদা, আর যদি সম্ভব হয় আবির খেলা মিষ্টি খাওয়ার ছবিটা একটু পাশাপাশি দেখাও, সৌরভদাকে দেখাও, ভালো লাগবে সেটা। সৌরভদা, এই জয়কে কিভাবে দেখছেন এবং এই সমবায় ব্যাংকটা কতটা প্রেস্টিজ ফাইট ছিল যে যেখানে এই ধরনের গাঁজোয়ারি মাতব্বরি হুজ্জুতি করে এই ভোটটা জিততে হলো 78-এ 78? না, বিষয় হচ্ছে যে আমরা এই ধরনের ভোটে জিতে অভ্যস্ত। এখন শুভেন্দু অধিকারীকে তাকে প্রমাণ করতে হবে যে সে শনি মন্দিরের কোনো যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে তাকে জিতে আসতে হবে, তাকে সদস্য সংখ্যা বাড়াতে হবে। কারণ অমিত শাহর দেওয়া 1 কোটি সদস্য এখনও বাড়েনি। ওরা হাসপাতালে গেছে, ওরা বিয়ে বাড়ি গেছে, ওরা শ্মশানে গেছে, সব জায়গায় গিয়ে সদস্য বাড়ানোর চেষ্টা করেছে। তো ওখানে ওই কাঠির মেজো খোকা বলে সবাই ডাকে শুভেন্দু অধিকারীকে, উনি চেয়েছিল যে এইসব সমবায় নির্বাচনে যদি কোনো রকম কোনো বিশৃঙ্খলা করে যদি জিততে পারে। আমি তো দেখতে পেলাম চিৎকার চেঁচামেচি করছে সুপ্রকাশ, অখিলগিরির গায়ে পুলিশ হাত দিল। আপনারা ভাবতে পারছেন এই রাজ্যের মানুষ, পুলিশ ডিএসপির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, এটা শুভজিৎদের সময়কার স্লোগান। যারা সেই সময়ে যাদের মোটামুটি ধ্যান ধারণা আছে তারা স্লোগান করে চিৎকার করে আমেরিকার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, নৈরাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদীদের প্রতিবাদ করো। কিন্তু এই ডিএসপি মানে যিনি রাজ্য সরকারের একজন কর্মচারী, একজন রিপ্রেজেন্টেটিভ, একজন ল মেকার, তার এগেনস্টে তার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। সৌরভদা, ক্যান ইউ ইমাজিন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস স্লোগান? দেখো, আমি প্রথমে এটা বলি যে প্রথমে আমাদের ওখানকার কি হয়েছিল ঘটনা প্রথমত দেখতে হবে। 2 নম্বর, এটাও একটা ঠিক বলছি বিভিন্ন জায়গায় আমি বলছি বিভিন্ন, আপনি আমাকে শুধু সেটা বলুন, ডিএসপির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও কথাটা, যে পুলিশের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আলটিমেটলি এই কথার মানে তো তাই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কালো হাত ভেঙে দাও। প্রশ্ন তো হয়ে গেছে, প্রশ্নের উত্তরটা দিতে দাও। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় পুলিশের কিছু লোক এমন কাজ করছে যেটা সরকার বিরোধী, তারা কাজকর্ম করছে। কিছু লোক আছে, দেখো সেই সব কিছু তো আমরা প্যানেলে বলতে পারি না। কিছু পুলিশের উচ্চপদস্থ অফিসার তারা তৃণমূলের বিরুদ্ধে তলায় তারা বিভিন্ন রকম শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগসাজশ রেখে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করছে কিছু জায়গায়। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে যখন আমাদের বর্ডার ক্রসিংয়ের সময় সেগুলো বহু পুলিশ অফিসার তারা জানে, কিন্তু তারা ওইগুলোকে আটকাচ্ছে না। এই বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব অফিসার, যে অফিসাররা এই সরকারের বদনাম করার জন্য এই কাজগুলো করছেন বা কোনো দল মানে দলের হয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে না, বলছি মানে ডিএসপি কার দায়িত্বে মানে কার নির্দেশে কাজ করছে এটা হতে পারে। আমি এই ডিএসপি কে নিয়ে বলছি না, আমি নর্মাল পুলিশকে নিয়ে বলছি। কিছু পুলিশের অফিসার এই ধরনের কাজ করছে, ওখানে সেটা হচ্ছে নাকি স্লোগানিং এর মানে হচ্ছে এই ডিএসপি বিজেপি। এবার বলছি, এবার 2 নম্বর কথা, যদি ওখানে দেখা যায় যে এই নির্বাচনকে কেন্দ্র করে অখিলগিরি বা ওনার ছেলের নামটা কি, সুপ্রকাশগিরি, মানে ওনাদের পক্ষ থেকে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয়ে থাকে, সেই জায়গায় যদি দেখা যায় পুলিশ অফিসাররা তাদেরকে সরিয়ে নিয়ে গেছে,
তো আমি তো বলবো তারা সঠিক কাজ করেছে। আমি একে বলবো, আমাদের সন্দীপনকে বলবো যে একবার শোনাতে যে এই মানে বিজেপি ক্যাম্প অফিসের সামনে সুপ্রকাশের যে দাদাগিরির ছবিটা, সেটা কিরকম ছিল আজকে, থ্রেট পারসেপশন কি ছিল, আমি দেখাই সেই ছবিটা আপনাদেরকে। কি বলেছে একটু উইথ অডিও আমি শোনাবো। তন্ময়দাকে যাবো এবার একটু বলে নিই, আমি মনে করি যে কোনো জনপ্রতিনিধির এই ধরনের আচরণটা আমরা সমর্থন করি না, ঠিক আছে? আপনি সুপ্রকাশগিরির নিন্দা করুন না, আমি নিন্দা করছি না, আমি বলছি এই জনপ্রতিনিধিদের নিন্দাও করছেন না, আমি বলছি জনপ্রতিনিধিদের মাথা অনেক ঠান্ডা রাখতে হবে। সুপ্রকাশগিরি তো জনপ্রতিনিধি, বাড়াবাড়ি করলে মুখ ফাটিয়ে দেবে, কিন্তু না, পেছনে তিনজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আমি সেটা মার্কিং করিয়েছি আজকে, অনেক মার্কিং করেছি, তাহলে রাজ্য পুলিশের উপর মানুষের কি ভরসা থাকবে? এমনি বলি, আপনি আমায় বলুন এটা সৌরভ দা, বলছি একজন নেতা দাদাগিরি করছে, বলছে মেরে মুখ ফাটিয়ে দেবো, পুলিশ নীরব, দর্শকের মতো ছবিটা একবার বড় করে দেখাও। এই ধরনের ঘটনাটা বা এই ধরনের বয়ানটা ঠিক সমর্থনযোগ্য নয় একজন পুলিশের ভূমিকা কি? কিন্তু আমি বলছি পুলিশের ভূমিকা, পুলিশ ওখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে আমাদের প্রাক্তন মন্ত্রী তিনি আহত হয়েছেন, ঠিক আছে? আমরা বলবো যে এরকম না যে তৃণমূল ওখানে আছে বলে পুলিশ তৃণমূলকে সমর্থন করে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সৌরভ দা আসলে এই বিষয়টা খুব একটা স্টাডি করে আসেনি, আমি একদমই স্টাডি করেছি। আমি একটা কথা বলবো যে কৈলাস বিজয়বর্গীর ছেলের মতো মারামারি করাটা আপনারা সমর্থন করি না। ঠিক, আপনারা এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলোই একটা প্রিপারেশন নিচ্ছেন সামনের নির্বাচনের। একটা সমবায় ব্যাংকের নির্বাচনে যদি এই ছবি হয় তন্ময়দা, সেখানে দাঁড়িয়ে বিরোধীরা বারবার করে তাদের কণ্ঠরোধের যে অভিযোগ করে, পুলিশের উপর অনেকে ভরসা করে ফেলে, পুলিশ তো আছে দেখে নেবে নিশ্চয়ই। এই যদি ছবি হয় আজকের সমবায় ব্যাংকের নির্বাচনে, তাহলে আগামী দিনে কি অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের জন্য? দেখুন দেবাশিস, আপনাকে যেটা বলবো যে তৃণমূলের কোনোভাবে ভরসা নেই যে মানুষকে অবাধভাবে ভোট দিতে দিলে তারা জিতবে। আজকে দেখুন এই একটা সমবায় নির্বাচন আপনি বললেন, সেখানে 13টা সিটে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছে, তাদের দরকার 40টা সিট, আর বাকি 65টা সিটে তারা তাও নির্বাচন করাতে পারলো না। আজকে আপনি বলছেন ডিএসপির কথা, অখিলগিরি পুলিশকে বলছেন জানোয়ার, তাহলে পুলিশ যদি সব জানোয়ার হবে তো জানোয়ারদের মন্ত্রী কে? জানোয়ারদের মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। এটা প্রথম নয় যে পুলিশকে তিনি আজকে বলছেন, তিনি এই হচ্ছে গত বছর বলেছেন একজন বন দপ্তরের একজন হচ্ছে মহিলা কর্মীকে যে মাথা নিচু করে কথা বলুন, ডাঙ্গি দিয়ে পেটাবো। তো এইটা হচ্ছে তার ভাষা, এইটা হচ্ছে একটা গুন্ডা রাজ, এবং তিনি সেখানে তার নায়ক। আজকে সেখানে মানুষ ভোট দেবে কি করে? আজকে এখানে তো এই পঞ্চায়েতে যেমন 50 জন না 55 জনের মৃত্যু হয়েছিল, তো রক্ত বন্য তো বয় এখানে সবসময়। প্রশ্ন হচ্ছে যে এর থেকে আমাদের মুক্তি কোথায়? কারণ কেন্দ্রীয় বাহিনী আসলেও তখনও দেখা যায় সেই পুলিশ তাকে নিয়ন্ত্রণ করছে, আর পুলিশকে নিয়ন্ত্রণ করছে তৃণমূলের হচ্ছে নেত্রী, পুলিশ মন্ত্রী। কারণ তিনি হচ্ছে যখনই দেখবে, যখনই ইলেকশন আসবে, তিনি হচ্ছে নিজে রীতিমতন থ্রেট করেন যে মনে রাখবেন কেন্দ্রীয় বাহিনী কিন্তু বেশি দিন থাকবে না, তারপরে আপনারা আমাদের আওতায় থাকবেন, এই সমস্ত বলে পুলিশকে প্রথম থেকে থ্রেট করা হয়। আজকে কেন আমাদের অনেক সময় বলতে হচ্ছে যে এ রাজ্যে অবাধ নির্বাচন তখনই সম্ভব যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, তা না হলে অবাধ নির্বাচন সম্ভব নয়। এবং অবাধ নির্বাচন সম্ভব না হলে যে এই যে ভোটের ফলাফল, সেই ভোটের ফলাফল হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করে তৃণমূল সেটা পায়। বেশ, আমি কি বলেছেন শুভেন্দু অধিকারী দ্রুত একবার আপনাকে শোনা, আমি তারপর শুভজিতের কাছে যাব, শুনবো শুভেন্দু কি বলেছেন। সমবায় ভোট রাজনৈতিকভাবে লড়াই হয়, আমাদের ওখানে প্রচুর সমবায় হয়েছে, প্রচুর আমরা জিতেছি, ওরাও কিছু জিতেছে, লুট করেছে। এবারে অংশীদার দলের ভোট এরা যাবে কেন? এগরাতে আয়ুব, কাঁথিতে অখিলগিরি, এরা যাবে কেন? শেয়ার হোল্ডার নয়, আমি তো শেয়ার হোল্ডার, আমারই ভোট দেওয়ার কথা, আমি তো এখানে। আমাদের লক্ষ্য একটাই, রাজ্য থেকে দাঁড়াবো, এগুলো তারপরে 1 ঘন্টা থাকবে না। পঞ্চায়েত, পুরসভা,
সমবায় কলেজ যা দখল করেছেন 1 ঘন্টা লাগবে না। 17 সালে ত্রিপুরাতে বিজেপি এসেছিল, বিকালের মধ্যে ফাঁকা হয়ে গেছে। আমরা রাজ্য দখল করব। ক্ষমতার উৎসটা আমরা জানি, এই গুন্ডামি, পুলিশ রাজ, জিহাদি হামলা, এদের যে পাওয়ার সেন্টারটা হচ্ছে মমতা ব্যানার্জি, কালীঘাট আর নবান্ন। এই জায়গাটা উপরে আমরা ফেলবো, তার কাজ করছে মাত্র 10 মাস। দেশার নাম্বার, টাইম ইজ নকিং দ্য ডোর। যে আমাদের মাতৃসম দ্রৌপদী মুর্মুজি বর্ণ নিয়ে, গায়ের রং নিয়ে অপমান করে, তার সম্পর্কে বলবো না, তো জেলে থাকা উচিত। ভারতীয় জনতা পার্টি সরকার এলে সেই সময় যারা মামলা করেছিলেন এসটি অ্যাক্টে, ওটা রিওপেন করবো এবং ওকে জেলে রাখবো। এসটি অ্যাক্টে মামলা হবে, জেলে থাকবে, যেমন দিল্লিতে শিখ রাইটের জন্য সজ্জন কুমার জেলে গেছে। শুভজিৎ, একটু আগে সৌরভদা পাশে বসেই বলছিলেন যে কিছু কিছু পুলিশ কর্মী আছে বাজে, তারা ঠিকঠাক কাজ করছে না, তারা দায়িত্ব নিয়ে কাজ করতে পারছে না। সেই পুলিশ কর্মীদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধেই স্লোগান। তার মধ্যে ওই কাঁথি অঞ্চলে যিনি ডিএসপি রয়েছেন তিনিও রয়েছেন। এবার এই যে পুলিশের যে ভূমিকাটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, মানে কোনো রকমে তারা তৃণমূল নেতাকে প্রোটেকশন দিচ্ছে না, তৃণমূল নেতা তুমুল দাদাগিরি করছে, তুমুল থ্রেট, থামারি, চিৎকার, চেঁচামেচি, হুমকি ধমকি সব চলছে। মানে এই পুলিশের উপর তো তোমাকে ভরসা করতে একটা সিস্টেমেটিক প্রসিজিওর, এটা তো আইনের রক্ষাকর্তা। এটা কিন্তু নতুন বিষয় নয়। এই যে পুলিশ পিছনে রেখে সামনে দিয়ে বলা যে পুলিশের গাড়িতে বোম টোম মারুন, এবং পুলিশকেই ধমকি দিচ্ছে পিছনে পুলিশ রেখে, কত বড় মাতব্বর। এর নিদর্শন তো আমরা আগেও দেখেছি। তবে ব্যাপারটা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় কোথায় চলে যায়, যখন ল মেকারের সঙ্গে ল এক্সিকিউট যে করে তার দ্বন্দ্ব বাঁধে। পুলিশ কোনো ল মেকার নয়, পুলিশ কোনো নির্বাচিত প্রতিনিধি নয়, কিন্তু নিশ্চিতভাবে পুলিশ তো লকে এক্সিকিউট করার অন্যতম একটা জায়গা। তাহলে যে ল মেকার মানে যে নির্বাচিত সদস্য, বিধানসভার হতে পারে, কেউ পৌরসভা পঞ্চায়েতে হতে পারে, লোকসভার হতে পারে, মানে জনপ্রতিনিধি, এক কথায় বলতে গেলে জনপ্রতিনিধির সঙ্গে পুলিশের দ্বন্দ্ব বাজছে। এর 2-3টে জায়গা হতে পারে। আমার যেটা মনে হচ্ছে বর্তমানের তৃণমূলের বা রাজ্যের পরিস্থিতি, তৃণমূল খালি বলা ঠিক হবে না, সেটা হচ্ছে এক হচ্ছে এই একটা দ্বন্দ্ব আছে, বলা হয় যে মমতা ভার্সেস অভিষেক দ্বন্দ্ব। মানে অখিলগিরি কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে আছে, তাই জন্য কি পুলিশ দিয়ে মারটার খেয়ে যাচ্ছে নাকি, এমন ব্যাপারটা কি আমি জানি না। মানে এগুলো সবই আমার প্রশ্ন হিসেবে আমি বলতে পারি। দুই হতে পারে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা যেটা জানি ঐতিহাসিকভাবে, সমবায় নির্বাচনের তো রাজনৈতিক কোনো দলের প্রতীক থাকে না। মানে কাস্তে হাতুড়ি তারাও থাকে না, বিজেপির পদ্ম ফুলও থাকে না, তৃণমূলের জোড়া ফুলও থাকে না, কংগ্রেসের হাতও থাকে না। সমবায় নির্বাচনে নির্দিষ্টভাবে কেউ কোনো দলকে সমর্থন করতে পারে বা সে দলের কর্মী হতে পারে, সে সমবায় নির্বাচন লড়াই করছে, এবং ওই নির্দিষ্ট সমবায় বা নির্দিষ্ট ব্যাংক, তার যারা শেয়ার হোল্ডার, তারাই খালি ওই ইলেকট্রাল প্রসেসের পার্ট হতে পারে। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় এই তৃণমূলের আমলে, বিশেষ করে গত 7-8 বছরে আরও বেশি বাড়াবাড়ি হয়েছে ব্যাপারটা, 2013 পঞ্চায়েতের পর থেকে। এবং যিনি বললেন মাননীয় বিরোধী দলনেতা, উনি নিজেই সব করতেন এক সময়। সেটা হচ্ছে এই সমবায়গুলোকে দখল করতে হবে, দখল করে এটার মধ্যে দিয়ে পয়সা তোলার একটা মাধ্যম, টাকা তোলার মাধ্যম। কারণ নির্বাচন আমাদের আগে কী জানতাম আমরা জানতাম নির্বাচন মানে হচ্ছে কি, রাজনৈতিকভাবে কেউ জিতবে কেউ হারবে, মানে রাজনৈতিক নীতি আদর্শ তার জয় বা পরাজয় বা ক্ষমতায় আসার বা যাওয়ার কোনো একটা মাধ্যম। কিন্তু এখন নির্বাচনটা কি হয়েছে, মানে রিসেন্ট টাইমস আমি আবারও বলছি, এটা হচ্ছে কি, মানে নির্বাচনে যদি আমার 40টা সিট থাকে, আমি 21টা পেলে তো আমি নির্বাচনে জিতে গেলাম, কিন্তু আমার 40টাই চাই। কেন চাই? কারণ আমার ওই 19 জায়গায় মেজরিটি মনোপলি না বলছি, ধরো ফর এক্সাম্পল 40 জায়গায় 35 জায়গায় একটা দল জিতলো যারা ক্ষমতায় আছে, 5টা জায়গায় অন্য কেউ জিতে গেল। ওই যে 5 জায়গায় যে জিততে পারলো না, শাসক যিনি রয়েছে যেই থাকুক না কেন, তার ওখানে মাল কামানোর পথ বন্ধ হয়ে গেল। এইটা পুরোটা হয়েছে কি, এই রাজনীতির সঙ্গে যখন টাকা পয়সা মিলেমিশে আকার হয়েছে। মানে কি, এই যে সৌরভদের মতো লোকেরা পুরোনো দিনের তৃণমূলের লোক, মানে রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনৈতিক নীতি মহাদর্শের মাধ্যমে তৃণমূল করতেই পারে, সে তার ব্যক্তিগত অধিকার। কিন্তু এখন কি হয়েছে, তৃণমূলে মানে এলো ফেলো যে পারছে টাকা কামানোর জায়গা, ওই যে টাকা মারা কোম্পানি। কেউ বলছে না তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেসের নীতি থাক, আদর্শ থাক, ব্যক্তি থাক, দল থাক, সেটা অন্য ব্যাপার। কিন্তু এখন যত ধরনের অ্যান্টি সোশ্যাল, যত ধরনের যার জীবনে কিছু করতে পারছে না, কোয়ালিফিকেশান হচ্ছে না, তারা এখন তৃণমূলে চলে যাচ্ছে। এবং যারা সত্যিকারের তৃণমূল, তারা হচ্ছে ব্যাক সিটে চলে যাচ্ছে, আর ফ্রন্ট সিটে আসছে এইসব লোকেরা। এই জন্য আজকে এই ধরনের পরিস্থিতি হয়, যেখানে পুলিশ, তাহলে দল তাদের এন্ডোর্স করছে কেন? মানে কি বলছো, এটা কোনো প্রশ্ন?
দল যদি এদেরকে এন্ডোর্স না করে তাহলে পঞ্চায়েতে ছাপ্পাটা কে করবে? দল যদি এদেরকে এন্ডোর্স না করে তাহলে পার্টি ফান্ডে টাকাটা কে দেবে? আচ্ছা, এই দুটো টাকা- ইস্যু, এক হচ্ছে মানে ভোটের স্বার্থ, ভোট এবং পয়সা। আর হচ্ছে ফান্ড। খুব পরিষ্কার আজকের একটা খবর আমরা দুপুরবেলায় করছিলাম, সৌরভ দাও জেনে রাখুন, আমি শক্তিদার কাছে যাব, তার আগে একটা বিরতি নেব। সেটা হচ্ছে সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান, তিনি তুমুল দুর্নীতি করেছেন এবং অডিটে তার একাধিক জায়গায় ভুল ত্রুটি ধরা পড়েছে। ওই পঞ্চায়েতেরই তৃণমূল ওই কাগজে সই করেনি অডিট পেপারে, তার জন্য তুমুল মারামারির ছবি। আমি ফিরে আসার পর সন্দেশখালীর সেই ছবিটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল। পঞ্চায়েত প্রধান যে শেখ শাহজাহান, যিনি জেলে রয়েছেন, তার অনুগামী, এবং তাকে বেধড়ক মানে তার লোকজন বেধড়ক পেটাচ্ছে, কেন কি ওই পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা সে অডিট পেপারে সই করেনি, যার মধ্যে ত্রুটি বিচ্যুতি গাফিলতি রয়েছে। এবার এটাও প্রশ্ন যে কয়েকদিন আগেই এই ব্যারাকপুর অঞ্চলে গুলি চললো, বোম চললো, একজনের সাদ্দাম বলে একজন পায়ে গুলি লাগলো। সেটা তো একটা ইউনিয়নের লড়াই ছিল, মানে ওই একটা জুট মিলের মেঘনা জুট মিলের একটা গন্ডগোল ছিল। তাহলে সেখানেও কি ওই হোল্ডিংসের প্রশ্ন, যেটা শুভজিৎ উস্কে দিল, যে জায়গাটা যে আমাদের ক্ষমতায় রাখতে হবে, জুট মিলের লেবার ইউনিয়নের ক্ষমতা রাখতে হবে। আমি আসবো শক্তিদার কাছে, অনেক পুরনো কংগ্রেসই করা মানুষ, কিন্তু বর্তমানে যে ছবিটা রাজনীতির দেখছে, নোংরা থেকে নোংরাতম। পুলিশ দাঁড়িয়ে রয়েছে, নেতা শাসাচ্ছে, থ্রেট দিচ্ছে। আমার কথা হচ্ছে সেই নেতা বা দলের কথা আমি চিন্তা করছি, আমি হচ্ছে সাধারণ মানুষের পারসেপশন একটা পুলিশ সম্পর্কে। আজকে সেই জন্য বিভিন্ন জায়গায় পুলিশ আক্রান্ত হচ্ছে। দুর্গাপুরে বডি উদ্ধার করতে গিয়ে পুলিশের এসপির মাথা ফাটছে। আমি আসবো, আমি অবশ্যই সন্দেশখালী সেই গন্ডগোল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দেখাবো, কিন্তু তার আগে শুভজিৎ তো বললই, কিন্তু এরপর দেখাবো বামেদের রাজ্য নেতৃত্ব, তারা কি ভাবছেন এই ঘটনাকে কেন্দ্র করে। দেখবো সৃজন ভট্টাচার্য কি বলেছেন, শুনবো। পশ্চিমবঙ্গে তৃণমূল যতদিন থাকবে, গুন্ডাদের জন্য, সমাজবিরোধীদের জন্য পরিষ্কার ছেড়ে রাখা আছে, বলে রাখা আছে, তোদের খোলা ছুট, তোরা ভোটের সময় আমাকে দেখে দিবি, বাকি সারা বছর তোরা চুরি, ডাকাতি, ধর্ষণ, তোলাবাজি যা পারবি কর। সুতরাং পশ্চিমবঙ্গ তৃণমূল আমলে একাধিকবার নারী নির্যাতনে দেশে শীর্ষে বা শীর্ষের কাছাকাছি জায়গায় পৌঁছেছে। গতকালের ঘটনাও তারই প্রতিফলন। শক্তিদা একটা সময়ে রাজনীতি হতো নীতি আদর্শের ভিত্তিতে, কিন্তু সৃজন যেটা বলছেন বা শুভজিৎ বা প্যানেলিস্ট যারা রয়েছেন তারা যেটা বলছেন, এখন পলিটিক্স হয়ে গেছে একটা পাওয়ার পয়েন্টের খেলা, এবং তার সঙ্গে পয়সা ওতপ্রোতভাবে জড়িত। আপনারা রিয়েলাইজ করছেন একটা অর্ধ শতাব্দী প্রাচীন একটি দল করতে গিয়ে এই যে রাজনীতির মুভমেন্টটা চেঞ্জ হয়ে গেল, নেচারটা চেঞ্জ হলো, এটা আপনারা ফিল করতে পারছেন। এবং আমার শুধু এটা প্রশ্ন তা নয়, একজন মানুষ যখন ভোট দিতে যাচ্ছেন শক্তিদা, কয়েক হাজার প্রার্থী বিধানসভায় লড়বেন, মানুষ জানেন না যে আজ যাদেরকে ভোট দিচ্ছেন কাল তারা তার বিরোধী দলে চলে যাবেন কিনা। মানে আমি বলছি একজন সাধারণ মানুষের পারসেপশন, আমি ধরুন আমি একজন সিপিএম এর লোককে ভোট দিচ্ছি, সে কালকে বিজেপিতে চলে যাবে না তো। আজকে আমি একজন বিজেপিকে ভোট দিচ্ছি, সে আগামীকাল তৃণমূলে চলে যাবে না তো। কারণ সামনে জল করছে উদাহরণ, ৭৭ জন 2021-এর বিধানসভায় বিজেপির বিধায়ক জয়লাভ করে, এখন বিজেপির হাতে রয়েছে 69-70 জন বিধায়ক, বাদবাকি 8-9 জন গেলেন কোথায়? শক্তিদা, মানে মূল্যবোধের যে রাজনীতি ছিল সেটা তো জিরো। দেবাশিস, তুমি শুরু করেছিলে যে একটা সমবায় নির্বাচন, ক্ষুদ্র সমবায়। তোমাকে একটা কথা বলি, এই কোঅপারেটিভ, ব্যাংক কোঅপারেটিভ বা এনি কাইন্ডস অফ কোঅপারেটিভ, তুমি জানো না এগুলো টাকার উৎস কেন্দ্র। আজকে 78টার মধ্যে 78টা পেতে হয়েছে এই কারণে, কোনো একটা সময় তাদের বোর্ড অফ ডাইরেক্টরসের মিটিং ডাকা হয়, সেখানে যদি 4 জন বা 5 জন যেতে, তারা বেনিয়মের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারে, আঙুল তুলতে পারে, সেখানে কেউ না কেউ আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর যেটা জেনে রাখো, আমি তোমাকে বলি, বিভিন্ন জায়গায় মানে আর নীতি আদর্শ যে সংঘাত, সেটা গত 2.5 দশক ধরে আস্তে আস্তে অবক্ষয় হতে হতে এমন একটা জায়গায় পৌঁছেছে যে পলিটিক্স নাও ইজ এ প্রফেশন, পলিটিক্স একটা জীবিকা, এবং এই জীবিকায় যে যত মস্তানি গুন্ডামি করতে পারবে, 364 দিন 23 ঘন্টা তোমার, 1 ঘন্টা আমার, ওই 1 ঘন্টায় মানে যা করার করব আমি, সেইখানে পুলিশ ছাড় দেবে। আজকে তুমি প্রশ্ন তুলছিলে যে একটা স্লোগান উঠেছে, সুপ্রকাশ গড়গড়ি বলছেন যে মেরে মুখ ফাটিয়ে দেব, এটা ন্যাচারাল, এটা ডেজ আর নাম্বার। ডিক্টেটরশিপ বা অটোক্রেসি যখন কোনো রাজনৈতিক দলের মাথায় ভূত চাপে, যখন ভূতটা চাপে, এই যে একটা কথা বললেন না যে 356, ইট ইজ নট দ্য সলিউশন। অ্যামেন্ডমেন্ট আছে,
আর্টিকেলসে আছে, কিন্তু রাষ্ট্রপতি শাসন করে নির্বাচন করতে হবে, আমি মনে করি না এটাও সমাধান। আজকে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে, তুমি বললে যে যদি মানুষ রক্তাক্ত হয় তাহলে আগামী দিনে প্রত্যেকটা ঘটনার দিকে আমাদের নজর রাখতে হবে, আর মানুষ যদি যে যার মতো ভোট দিতে পারে তাহলে নিশ্চিন্তে আমরা শুতে যেতে পারবো। একটা কথা জেনে রাখো, যে জায়গায় পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের রাজনীতি কখনো ধর্মের নামে মেরুকরণ হচ্ছে, কখনো জাতপাতের নামে মেরুকরণ হচ্ছে। আসল সমস্যা যেগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, এমপ্লয়মেন্ট, নারীদের স্বাধিকার, এখন সোনার পাথরবাটি হয়ে গেছে, এগুলো একদম সোনার পাথরবাটির মতোই হয়ে গেছে। এবং আমরা যারা রাজনীতিটা করি, এখনো যারা দল পাল্টায়নি, আগামী দিন কি হবে না হবে, আমি তোমাকে একটা কথা বলতে পারি যে 78টাই পেতে হবে। ইট ওয়াজ দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্য সুপিরিয়ার অথরিটি। আজকে অখিলগিরি বা সুপ্রকাশগিরি যেটা করছেন, আজকে শুভেন্দুবাবু বলছেন, আজকে কাঁথি, এগড়া এইসব জায়গায় কোঅপারেটিভের সোর্স অফ ইনকাম তুমি জানো? তোমার মিনিমাম যদি আইডিয়া থাকে, একটা এমএলএ, একটা এমপি যা রোজগার করে তার চেয়ে গ্রামের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাধিপতি, জেলা পরিষদের সভাধিপতি, কোঅপারেটিভের চেয়ারম্যান, তুমি দেখেছো বিভিন্ন রাজনৈতিক, যেটা বামপন্থী আমার ছোট ভাই বলল যে এখানে কখনো প্রতীক চিহ্ন নিয়ে লড়াই হয় না, কেউ রাজনীতি করতেই পারে, কিন্তু কোঅপারেটিভের নির্বাচন কারা দেয়? যাদের শেয়ার আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং শেয়ার হোল্ডাররা নির্বাচনে তাদের ভোটটা দেয়। ভোট দিয়ে নির্বাচন যে আগামী 5 বছর কে চালাবে বা যে গ্যাপটা থাকে সেটা কারা পরিচালিত করবে। আপনি বলছেন যে টাকার উৎসটাকে নিজেদের হাতে সম্পূর্ণভাবে দখল রাখবার জন্যই লড়াই। টাকার উৎস শুধু নয়, তোমাকে এইটা মানে বলে না এই সমস্ত সময় থেকে ফান্ডিং হয় না, যে ব্যাপারটা তোমাকে শুধু টাকার উৎস নয়, ঝি মেরে বাড়ির কর্তাকে মানে ইয়ে করে দেওয়া, ওয়ার্ন করে দেওয়া একটা ব্যাপার আছে না। বলছে যে দেখো সামান্য একটা কোঅপারেটিভ নির্বাচন, আমরা কি করতে পারি, বিওয়ার ফর দ্য নেক্সট ফোর্থকামিং অ্যাসেম্বলি ইলেকশন। সামনের বিধানসভার নির্বাচনে তোমরা সতর্ক হয়ে যাও। শুভজিৎ হ্যাঁ, দাদা বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। আমার মনে হয় ওনার অভিজ্ঞতা অনেক বেশি, উনি রাজনীতি এত বছর ধরে দেখেছেন। দেখুন, একটা বিষয় আমি মানে সবসময় অনেক জায়গায় বলার চেষ্টা করি, রাজনীতি করতে গেলে অর্থের প্রয়োজন, এটা কিন্তু আজ থেকে প্রায় 30-40 বছর আগে ভাবতে হতো না। রাজনীতি করতে গেলে তো আমার নীতি মহাদর্শ লাগবে, আমার পিছনে লোক লাগবে যারা আমার নীতি দেখে আসবে। কিন্তু এখন বিষয়টা কোন জায়গায় চলে গেছে যে রাজনীতি করতে গেলে আপনার হাতে ইউ নিড টু হ্যাভ ফান্ডিং, পয়সার উৎস লাগবে। সে টাকাটা কালো হোক না সাদা হোক, কোনো হচ্ছে না, টাকা দরকার। মানে আপনার নীতি আছে, মূল্যবোধ আছে, আপনার শিক্ষা আছে বা যোগ্যতা আছে। মানে আমি তোমার পুঁথিগত শিক্ষার কথা বলছি না, কিন্তু মানে চিন্তা ভাবনার কথা বলছি, সেটা আছে কি না, সে থেকে বেশি হয়ে যাচ্ছে কি, এই যত এই ধরনের প্রবণতা বাড়বে তত বেশি দেখবেন এই কোঅপারেটিভ থেকে পয়সা মারার ধান্দা, কলেজ অ্যাডমিশন থেকে টাকা মারার ধান্দা, বাড়ি উঠছে, ফ্ল্যাট উঠছে, সেখান থেকে টাকা মারার ধান্দা, বাজার থেকে টাকা মারার ধান্দা, এই যে প্রবণতাগুলো, এগুলো আরও বেশি বাড়বে। তাই আমাদের সকলে মিলিতভাবে যেটা করার কথা হলো, আমার মনে হয় রাজনীতিকে আরও সুষ্ঠু এবং স্বাস্থ্যকর করতে হবে, যাতে আগামী দিনে যারা আসছে, এখন কম বয়সী যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে বা উঠছে, তারা যাতে রাজনীতিকে মনে না করে যে জীবনে কিছু করতে পারেনি বা রাজনীতি করতে পারে। আমি একটা কথা বলবো, মানে প্রফেশন হিসেবে যাতে না ভাবে। না, প্রফেশন হিসেবে কেন ভাববে না? কিন্তু প্রফেশন মানে হচ্ছে কি, প্রফেশন কেন কোনো মুনি ঋষি তারা কি প্রফেশন হিসেবে করে না? এ তো আমার মনে হচ্ছে না, কেন আমি বলতে যাচ্ছে না, ইটস নট হাইপোথেটিক্যাল। যে পুজো করে, আমি পুজো বিশ্বাস না করতে পারি, বা কেউ যারা ধর্মীয় গুরু, তারা তো ধর্মটাকে এখন অনেকে বিক্রি করে খাচ্ছে, সেটা অন্য বিষয়। তারা তো ওই জিনিসটাকে ওইভাবেই ডেডিকেশন হিসেবে দেখে। কেউ শিক্ষক এমন আছে যারা হয়তো, আমি আমার টিভির মাধ্যমে দেখি বা আরো শোনা আছে, যারা এখনো বিনা পয়সা ছাত্র পড়ায়। আমি বলছি যে পয়সা গুরুত্ব নেই। আমি বুঝতে পেরেছি নীতি আদর্শের জন্য মানুষকে আগ্রহী হতে মূলত বাম ছাত্র সংগঠনের প্রতি শুভজিতের এই বার্তা ছিল। আমি সকলের উদ্দেশ্যে বলি, আমি সকলের উদ্দেশ্যে বেশ না, আমি তন্ময়দাকে একটা কথা বলি যে তন্ময়দা আজকে আমরা শুনি, আমি জানি না কারণ এই তথ্য তো আমাদের কাছে আসে না সব সময়, ভোটে দাঁড়াতে গেলে কোটি কোটি টাকা লাগে। আমি সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে বলছি, এই যে বলছে যে নীতি আদর্শের কথা, আগে একটা সময় দেখতাম সাদা ধুতি পরা, হয়তোবা মলিন তার বেশ, সেই লোকটা সমাজসেবা করছে দিন রাত,
সেই লোকটাকে মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাঁড় করানো হোক, কারণ সে সমাজসেবা কাজটা বোঝে, মানবপ্রেম তার মধ্যে আছে। কিন্তু আজকে দেখি ভোটে দাঁড়াতে গেলে তার কোটি টাকা থাকতে হবে। এমপি ইলেকশনে ক্যান্ডিডেট হয়েছে, কোটি টাকা রয়েছে, সিট বিক্রি হয় তো। হ্যাঁ সিট, আমি সেটাই বলছি। তো এই যে মানিটারি দিকে যে কনভার্সন হচ্ছে পুরো, এটা তো সবার জন্য ক্ষতিকর। না, এটা মানিটারি দিকটা একটা দিক আছে দেবাশিস, কিন্তু এটা আমরা জানি যে বাম আমলে ঠিক ভোটটা এরকমভাবে হতো বা আরও খারাপভাবে হতো, এবং সেই সময় মহিলাদের বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হতো, এবং আমরা চোখের সামনে দেখেছি কিভাবে বুথের মধ্যে বোমা পড়ে আর কিভাবে ভোট লুট হয়, ছোটবেলায় চোখের সামনে দেখেছি। এবং শক্তিদারা আরো ভালো বলতে পারবেন, কারণ আলটিমেটলি শক্তিদাদের কর্মীরাই বেশি মার খেতে। একটা জিনিসের বিকল্প যদি আরেকটা বিকল্প না, আমি যেটা আশা আরো দেখছি দেবাশিস এখানে, যে 2006 সালে কিন্তু বামেরা 235টা আসন পেয়েছিল বিধানসভায়, তার 5 বছর পরে তারা কিন্তু সরে গিয়েছিল। তো এইটা হচ্ছে যখন মানুষের মধ্যে একটা জাগরণ আসবে, তারা যখন প্রতিরোধ করে তুলবে, তখন কিন্তু এই তৃণমূলও কিন্তু ধুয়ে মুছে যাবে। এই যে তন্ময়দা কথা বললেন খুব ইম্পর্টেন্ট, এই মানুষকে একত্রিত করা মানে এই বার্তার পেছনে এই রামনবমী আর হিন্দু একত্রীকরণ, মানে আপনাদের তো অন্তত পক্ষে পলিটিক্যাল অ্যাসপিরেশন এখন এই জায়গাটায় যে রামনবমীর মাধ্যমে আমরা সমস্ত হিন্দু সমাজকে একত্রিত করব। আর আমার কথা হচ্ছে, যখন এই রাজনীতির দোলা চলে, সমস্ত বিদ্য রাজনীতিকগণ বলছেন যে পয়সার খেলা, তখন ওই পয়সা নিয়ে যারা রাজনীতি করে তার সঙ্গে সৌরভদার মতো নীতি আদর্শের রাজনীতিবিদরা মানিয়ে নেন কি করে? মানে আমার কথা একটা হজম হওয়ার ব্যাপার আছে তো, মানে আমি এখন প্রচুর খেয়ে নিলে আমার অ্যাপাটাইট আমার হজম হবে না হয়তো। আমার কথা সৌরভদার মতোই যারা নীতি আদর্শ নিয়ে রাজনীতি করেন, যেটা বিরোধী দল বলছে, আমাকে মানতে হবে, শুভজিৎ মনে হয় বললো না তন্ময়দা বললো যে সৌরভদার নীতি আদর্শ নিয়ে রাজনীতি করে, তাহলে যদি তাই হয় তাহলে দল এই এক শ্রেণীর উচ্চিঙ্গে, মানে যাদের মধ্যে কোনো ন্যূনতম নীতি আদর্শ ভদ্রতা সভ্যতা নেই, তাদেরকে মেনে নিচ্ছে কি করে দিনের পর দিন মাথা নিচু করে সৌরভদার রাজনীতি করতে হয়, নাকি আপনারা মাথা উঁচু করতে পারেন? আমি উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাক্কালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয়। এমন কিছু পোস্টার বা প্ল্যাকার্ড বিভিন্ন জায়গায় লাগানোর পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি, যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা, বিদ্বেষ এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয়। এমন কিছু কাজের পরিকল্পনার কথাও আমরা জানতে পেরেছি যাতে সাম্প্রদায়িক শান্তি নষ্ট হয় এবং ধর্মীয় যে পারস্পরিক সম্প্রীতির যে ঐতিহ্য পশ্চিমবঙ্গে আছে সেটা ব্যাহত হয়। যে আমাদের এখানে এনচুইং এখন কিছু রিলিজিয়াস সব ফেস্টিভ্যালস আছে, প্রাইমারিলি ঈদ, রামনবমী, মাঝে বসন্তী পূজা আছে। বাট সিন্স অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড যে ইন ভিউ অফ দি এনচুইং ফেস্টিভ্যাল সিজন, যেটা দুটো বড় পরব আমাদের সামনে আছে, এবং কনসিডারিং দ্য সিরিয়াস নেচার অফ দি চার্জেস, যেখানে দুই কমিউনিটিকে ইনসাইট বা ভায়োলেন্স হওয়ার একটা সম্ভাবনা থ্রু ভেরিয়াস মিনস অ্যান্ড মেথডস। সো এটা উই থট দ্যাট ইট ইজ ইম্পারেটিভ দ্যাট আপনারা এবং আমাদের পাবলিককে অ্যাওয়্যার করানো যে উই শুড বি ভেরি ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি অ্যালার্ট। এই সময় যেন কোনো রকম রিউমার মঙ্গারিং, কোনো রকম প্ররোচনা বা কোনো রকম ইনসাইটমেন্টে যেন পা না দেওয়া হয়। আমি একদম এই দুজন উচ্চ পদস্থ রাজ্যের পুলিশ আধিকারিকের বক্তব্যকে সম্পূর্ণভাবে সমর্থন করে আপনাদেরকে বলছি যে কোনো রকম উত্তেজনাকর প্ররোচনা বা পরিস্থিতিতে পা দেবেন না। আমার কথা সৌরভদা, আপনাদের দল একটা অন্যতম বৃহৎ রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের ডোমেনে। আমি যদি দেখতে যাই, উত্তেজনা বা বিশৃঙ্খলাকে দমন করতে গেলে এক পক্ষকে চুপচাপ থাকতে হবে, তাই না? আমরা বলছি না যে আপনি মহাত্মা গান্ধীর আদর্শকে পালন করবেন কি করবেন না সেটা অন্য ব্যাপার, কিন্তু অহিংসতা রাখতে হবে। উভয় পক্ষ উত্তেজিত হলে গন্ডগোলের সূত্রপাত হতে পারে। আপনারা দলীয় স্তরে এই বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন? না, আমরা তো না, দলীয় স্তরের বিষয় না, এটা প্রশাসনিক বিষয়। না, প্রশাসন তো ব্যবস্থা নেবে, প্রোটেকশন। এটা দল কেন ব্যবস্থা নেবে? এর দলে কি করবে? তৃণমূল কংগ্রেস কি করবে এই বিষয়ে নিয়ে? দাঙ্গা নিয়ে, মানে কোনো জায়গায় দাঙ্গা হলে, না আমি দাঙ্গা কথা বলছি না, যে পুলিশ যে ইনপুট দিচ্ছে সেটা পুলিশ বুঝবে। এখানে এক পক্ষকে চুপ রাখা, এক পক্ষকে বলানো, এরকম কোনো ব্যাপার না। দুপক্ষকেই
সংযত থাকতে হবে। ঈদও আছে, সঙ্গে রামনবমী হবে। আমি আমার এলাকায় নিজে হনুমান জয়ন্তী করি, আমি নিজে মন্দির করেছি আমার এলাকাতে, আমি হনুমান জয়ন্তীও করব, আমি রামনবমীও করব। তো সুতরাং প্রচুর তৃণমূলের নেতারা রামনবমী করবে, প্রচুর তৃণমূলের নেতারা হনুমান জয়ন্তী করবে। আবার পরিষ্কার কথা হচ্ছে যে এই রামনবমী এবং হনুমান জয়ন্তী এবং ঈদ এটা আমরা একসঙ্গে পালন করব, সেই বার্তাই দেওয়া হয়েছে যেন কোনো সম্প্রদায়ের দিক থেকেই কোনো রকম যদি কোনো উস্কানিমূলক মন্তব্য আসে, প্রশাসন তাকেই যেন গ্রেপ্তার করে, সে হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক। বাহ, খুব সুন্দর। এটা সৌরভদা নিজেও বললেন হনুমান জয়ন্তীর। তন্ময়দা, আমার মনে হয় শুনে ভালো লাগছে। উত্তর দিই সুবিধা, এটা হচ্ছে আমি সুবিধা কিছু কথা একটু উত্তর জাস্ট এই রামনবমীটা বলে নি, তারপরে ঘনিষ্ঠ তৃণমূল গরিব তৃণমূল নিয়ে আলোচনা। এটা দেখুন, আমি জানি না আপনারা কজন গিয়েছেন, আমি রামনবমী শোভাযাত্রা হেঁটেছি অনেক পেটে। সেখানে কোথায় হিংসা আসছে? সেখানে হচ্ছে বিভিন্ন কালচারাল কিছু থাকে, কিছু নাচ গান এই সমস্ত করতে করতে শোভাযাত্রাটা এগোয়। এবং এখানে হচ্ছে আপনি বলতে পারেন যে হাওড়ার ঘটনাটা যখন ঘটেছিল, ওই ওপর থেকে ছাদের ওপর থেকে রামনবমী শোভাযাত্রায় পাথরবাজি কারা করেছিল? সেখানে পাথর তুলেছিল কারা? আর পুলিশ সেটা কিছু জানতো না। তো এইটা করে তখন হচ্ছে গন্ডগোলটা বাঁধানো হয়। তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গে রামনবমী হবে না। আমরা তৃণমূল চায় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে, আর আমরা কিছুতেই পশ্চিম বাংলাদেশ হতে দেব না। না, আপনাদের আদর্শ, আপনাদের এই বাংলাটা, এই পশ্চিম বাংলা তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের জন্য, মনে রাখতে হবে। দেশটা ভাগ হয়েছিল কারণ হচ্ছে একটা সম্প্রদায় জমি চেয়েছিল আলাদা করে, এবং তারপরে তারা জমি পেয়েছিল, আলাদা দেশ তৈরি হয়েছিল। তারপরে কেন পশ্চিম বাংলায় সেই অশান্তি থাকবে? ওনার বার্তাটা কি? না, আমার কথা, আপনার মেসেজ তো একটা থাকবে। আপনারা রামনবমী উদযাপন করছেন, আজকে আমার বার্তা হচ্ছে এখানে এখনো পর্যন্ত দেখা যায়নি কখনো কোনো হিন্দুরা এখানে গন্ডগোল করে। আর যদি কোথাও গন্ডগোল হয়, সেটা পুলিশের দায়িত্ব আগে থেকে সেটা আটকানোর। আজকে হাওড়ায় যখন হয়েছে মনে রাখবেন, তারপরে যারা ধরা পড়েছিল এনআইএ আসার পরে, অধিকাংশের সাথে দেখা গেছিল তৃণমূলের সাথে যোগ। তার মানে কি হলো? ওই তৃণমূল থেকে মদত পেয়ে তারা এগুলো করে, সেটা প্রমাণ হয়েছে এই হাওড়ার সময়। মনে থাকবে খিদিরপুরে যখন হয়েছিল ঘটনাটা, সেখানে একই হয়েছিল। এটা না, আমি খুব পরিষ্কার শুভজিতের কাছে, শক্তিদের কাছে আসবো পরে। আমার কথা হচ্ছে যার যার অনুষ্ঠান শেষে পালন করবে শান্তিপূর্ণভাবে পালন করবে, তার মধ্যে ক্ল্যাশ, তার মধ্যে কনফ্লিক্ট, এগুলো তো আসার কথা নয়। না না দেবাশিস, এটা তুমি আমার কথা নয়। না তুমি দেবাশিস, তুমি বলছো এটা, তাহলে কি পশ্চিমবঙ্গে কি র‍্যাপ নামে সরস্বতী পুজো হয়? হিন্দুরা যদি সেটা হয় থাকে অন্যায় করতে পারছে? শুভজিৎ প্লিজ, এই যে দেখো, একদিকে তোমরাই বললে যে পলিটিক্সের মধ্যে অর্থ ঢুকে গেছে, আর এই পলিটিক্সের মধ্যে আরেকটা জিনিস যেটা প্রকট হচ্ছে, সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি। এটা কতটা বিপজ্জনক? বলছি যে প্রতি ধর্মেই খারাপ লোক থাকে, ভালো লোক থাকে, এবং কিছু অতি উৎসাহ লোক থাকে। যেমন ধরো কোনো দিন দেখবে যে মহরমের কোনো মিছিল থেকে যদি কোনো হিন্দু মন্দিরের উপর হামলা হয়, আমি মনে করি না যে মিছিল থেকে সবাই হামলাটা করেছে। কিছু অতি উৎসাহ লোক থাকে যারা এটা দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল পাকাতে চায়, তারা এটা করতে করার জন্য এটা করে। আবার ঠিক উল্টো দিকে রামনবমীর মিছিল থেকেও কিছু অতি উৎসাহ লোক থাকে যাদের এজেন্ডাই হচ্ছে হিন্দু মুসলিমের একটা গোলমাল পাকিয়ে দেওয়া, তারা হচ্ছে মসজিদে হামলা করতে যায়। তার মানে এই নয় যারা রামনবমী পালন করছে তারা সকলেই এই জিনিসটা বিশ্বাস করে, বা যারা মহরম পালন করছে তারা এই জিনিসটা বিশ্বাস করে। এইটাই হচ্ছে প্রবলেম। আমি একটা কথা বলিনি, আচ্ছা আমি তো বুঝতে পারছি না, আমি তো ডিস্টার্ব করছি না রাজনীতির, না ওর পলিসি অনুযায়ী বলছি। আমি বুঝতে পেরেছি। আরে আমি তো এখানে আমার এখানকার লোকেরা আমার রাজ্যের কি হচ্ছে আলাদা আলাদা রাজনৈতিক দলের। আচ্ছা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে শুভজিতের কাছে আমি যাব, কিন্তু এটা আমার অনুরোধ। পুলিশ মনে করছে অত্যন্ত স্পর্শকাতর, আমি ওনাদের বক্তব্য বলছি, ইট ইজ ভেরি সেন্সিটিভ টাইম,
সেন্সিটিভ ইস্যু, এতে বৈরিতা গন্ডগোলের কোনো জায়গা নেই। আমরা কি চেষ্টা করব যে উৎসব অনুষ্ঠান, এটাও বাস্তব যে কোথাও যদি পারমিশন নিয়ে পুজো করতে হয়, কোথাও যদি পারমিশন নিয়ে মিছিল করতে হয়, কোথাও যদি পারমিশন ঈদ করতে হয়, এটা সেই সম্প্রদায়ের কাছে এটা বড় বিষয় নয়, এটা বললে ভুল হবে, এটা তাদের আঁতে ঘা লাগে যে আমাকে কেন পারমিশন নিয়ে করতে হবে। কারণ এই রাজ্যে সবার যদি সমান অধিকারের কথা আমরা বলি, সেকুলারিজমের কথা যদি আমি বলি, তাহলে সবার অধিকার সমান থাকবে। সেখানে যে পক্ষপাতমূলক রাজনীতি, অ্যাপিসমেন্ট পলিটিক্স, এই জায়গায় কি সম্প্রদায়কে দূরে ঠেলে রাখছে, দুটো সম্প্রদায়কে সেপারেশন করে দিচ্ছে দুজনের মধ্যে। আমরা এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু ফিরে আসার পর তন্ময়দাকে অনুরোধ, এটা শুভজিৎকে শুভজিতের মতো বলতে দিন, ও বাম নীতি আদর্শে বলবে, শক্তি থেকে জাতীয় কংগ্রেস, তারপর আবার যখন ডিবেট পার্টে আসবে আপনার কাছে আমি যাব। বলতে চাই প্রশাসনকে, আপনারা কি মহরমের জুলুসে, মহরমের মিছিলে লোক সংখ্যা বেঁধে দেন? যদি ওখানে বেঁধে দিতে না পারেন, তাহলে হিন্দুদের রামনবমীতে বাধার অধিকার আপনাদের কে দিয়েছে? হু আর ইউ? হিন্দুরা হাজার হাজার বছর ধরে রামনবমী উৎসব পালন করে আসছে, হিন্দুরা তাদের মতো পালন করবে। আপনি কে বাবা? কোন হরিদাস পাল? আপনার কিছু বলার নেই। আপনি যদি মহরমের করতে পারেন তখন বলবেন। শুভজিৎ, আমার কথা হচ্ছে যে আমার যদি অধিকার থাকে তাহলে আমার অধিকার কাউকে দিতে হবে না, আমাকে সংবিধান দেশ আমাকে অধিকার দিচ্ছে। আমার কথা হচ্ছে সেখানে এই যে বেঁধে দেওয়া বা হ্যাঁ, মানে যে কথাটা বলছো না, এটা তো তুমি রাইট টু ফ্রিডম অফ রিলিজনের কথা বলছো, আমাদের সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে, কিন্তু সেখানে একটা জিনিস এটাও বুঝতে হবে যে মাই লিবার্টি ক্যানট এফেক্ট দ্য লিবার্টি অফ আদার পিপল। আমি আবারও বলছি, এটা যে হচ্ছেই এমনটা নয়, কিন্তু এটা হতেও পারে এবং এর নজিরও আছে। এবং তোমার যেরকম ধর্ম পালন করার অধিকার আছে, সে যে কোনো ধর্ম পালন করো কেন, আবার কারো কারো ধর্ম না পালন করার অধিকার আছে, এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। আমরা প্রবলেমটা আমাদের কোথায় হয়ে যায়, আমরা আমার মতো করে কিছু না হলে ভাবি কি তার মানে সে হচ্ছে আমার বিরুদ্ধে। আচ্ছা, সব হিন্দুরা বিজেপিকে ভোট দেয়? কোনো হিন্দু নেই যে সিপিএমকে ভোট দেয় না, তৃণমূলকে ভোট দেয় না, কংগ্রেসকে ভোট দেয় না। সব মুসলিমরা সিপিএম, কংগ্রেস বা তৃণমূলকেই ভোট দেয়, বিজেপিকে কোনো মুসলিম ভোট দেয় না, গ্যারান্টি দিতে পারবেন? আমার কথা হচ্ছে এটা হিন্দু মুসলিমের বিষয় না। বিষয়টা কি, আমি এখন একটা রাজনৈতিক দলের কর্মী, আমরা সকলেই বিভিন্ন রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করি। আমরা কি চাইবো আমাদের রাজ্যে বা আমাদের দেশে? এটা শান্ত পরিবেশ থাকে, সমস্ত দল ধর্ম সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষ তার বিশ্বাসকে পালন করতে পারুক, এবং কেউ যদি না চায় সেটা নাও করতে পারুক। কিন্তু এর মধ্যে দিয়ে যদি আপনি এটা ভাবেন যে মানে রামনবমীটা সংখ্যায় বড় হবে নাকি মহরমটা সংখ্যায় বড় হয়ে যাবে, মাপতে গেলে তো খুব মুশকিল আছে। আচ্ছা, ধরুন একাধিক ধর্ম আমাদের সমাজের মধ্যে এক্সিস্ট করে, আপনার নির্দিষ্ট এক্স ধর্ম যদি ভালো হয়, তাহলে ওয়াই ধর্মের লোক নিশ্চিতভাবে এক্স ধর্মে বিলিভ করতেই পারে, চলে যেতেই পারে। আবার যদি উল্টোটা হয়, উল্টোটাও হতে পারে। কিন্তু প্রবলেম হয়ে যায় কি, আমরা সবসময় কেউ এক্স ধর্মের লোক হলে সেখানে এক্স ধর্মই ভালো, ওয়াই ধর্ম জেড ধর্ম সব খারাপ, আর অন্য লোকের উল্টোটা করে। আমি এখানে স্পষ্টভাবে একজন ধর্ম নিরপেক্ষ মানুষ হিসেবে সব ধর্মকে সমান জায়গা থেকে মানে শ্রদ্ধা করে আমি একটা মানে বার্তা আমি তোমার টিভির মাধ্যমে দিতে চাই যে মানুষ যারাই রামনবমী করবেন বা যারাই অন্য ধর্মের মহরম হতে পারে, সেটা এখন তো ঈদ রয়েছে বা অন্য কোনো অনুষ্ঠান থাকতে পারে, যাই করবেন, একটা জিনিস মাথায় রাখবেন যাতে অন্য কোনো মানুষের যাতে কোনো অসুবিধা না হয়ে যায়, তার যাতে আঘাত না লাগে তার বিশ্বাসের প্রতি, সেটা দেখা উচিত। এবং পুলিশের উচিত রাজনৈতিক রং কে কোন দল করে, কার হাতে সবুজ পতাকা আছে, কার হাতে গেরুয়া পতাকা আছে, কার হাতে অন্য পতাকা আছে, ও না দেখে কেউ মন্দির ভাঙতে গেলে তাকে যা করার করা, এবং কেউ মসজিদ ভাঙতে গেলে একই কায়দায় তার সঙ্গে তা করা। একদমই। কিন্তু আজ এই এখন বাজে হচ্ছে 9টা বাজতে 10 মিনিট, এখন থেকে ঠিক 35-40 মিনিট আগে পুলিশের ভূমিকা দেখার পরেও শুভজিৎ ভরসা রাখছে যে সেই পুলিশ নিউট্রাল ভূমিকা পালন করবে। পুলিশের আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমি কি আচ্ছা তোমার কেন্দ্রীয় বাহিনী আচ্ছা এক মিনিট এই অপটিমিজম মানে ভীষণ ভালো। এটা এক কথা বলে আমি আচ্ছা বলো কেন্দ্রীয়, আমি তো বিজেপি সরকারের রাজনৈতিকের বিরুদ্ধে, বিজেপি সরকারকে আমি রাজনৈতিকের বিরুদ্ধে, কিন্তু বিজেপি সরকারের যারা মন্ত্রী আছে বা বিজেপি সরকার নিয়ন্ত্রিত যেসব সংস্থা আছে, আমি তারা ভরসা রাখবো না? আমি তো ভারতবর্ষ না করি। একদম তাই শক্তিদা। আমার কথা হচ্ছে এই যে নিজেদের পকেটে সমস্ত ভোটগুলো আসবে, অর্থাৎ কোনো সম্প্রদায়কে ক্যাপচার করার চেষ্টা, যেটা আমরা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি, এবং সেই কারণের জন্যই এই ধর্মের মধ্যে রাজনীতি রীতিমতো ঢুকছে। যেটা যদি না হতো তাহলে হয়তো বা এই গন্ডগোলের প্রশ্নই আসতো না, পুলিশ এডিজি আইন শৃঙ্খলা বা এডিজি দক্ষিণবঙ্গ তাদেরকে এই স্পিচ দিতেও হতো না। এমনকি মনোজ ভার্মাও স্পিচ দিয়েছেন, কলকাতার যিনি সিপি তিনিও দিয়েছেন। আমার কথা হচ্ছে যে এই যে রাজনীতির দলগুলো এই সম্প্রদায়কে নিজেদের করে নিতে চাইছে কেন, এর ফলে অ্যাসিওরেন্স কি পাওয়া যায়, সুবিধাটা কি? দেখো দেবাশিস, তোমার এই
সংবাদ মাধ্যমের মাধ্যমে একটা বার্তা পৌঁছে দিতে চাই, কারণ খুব অল্প সময়ের ব্যবধানে ঈদ এবং রামনবমী। আমার মনে পড়ে যায় যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞেসে কোনজন কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মনমার। আমরা ভারতবর্ষে সব ধর্মের সমান অধিকার আছে, এই সত্যটাকে স্বীকার করে নিয়ে সংসদীয় গণতন্ত্রে আমরা বাস করি। আজকে রামনবমীর মিছিল যাবে, সেখানে অতি উৎসাহী কোনো এক সমাজ বিরোধী তাতে দুটো পটকা মেরে দিল, বা ঈদের মিছিল যাবে তাতে অতি উৎসাহী কোনো সমাজ বিরোধী দুটো বোম মেরে দিল, দুটো সম্প্রদায়ের রক্তের হোলি খেলা শুরু হলো, এটা কখনোই অভিপ্রেত নয়। যেটা সুপ্রতিম সরকার বা জাভেদ শামীম বলেছেন, তারা প্রশাসনিক পদে আছেন, আমি যে জিনিসটায় বিশ্বাস করি, আমরা সেই ভারতবর্ষে বাস করি যে ভারতবর্ষে হিন্দুর মন্দিরে গিয়ে পুজো করবার অধিকার আছে, মুসলিমের মসজিদে গিয়ে আল্লাহ আকবর বলবার অধিকার আছে, গুরু গোবিন্দের ভজনা করবার অধিকার আছে, শিখ সম্প্রদায়ের মানুষদের, জুসদের অধিকার আছে যে তারা চার্চে গিয়ে জেসাস ক্রাইস্টের ভজনা করবার, এবং সর্বোপরি যদি ধরা যায় পরেশনাথের মন্দিরেও আমাদের এই কলকাতার বুকেও বিরাট মিছিল হয়, তাতেও কিন্তু কোনো অশান্তি হয় না। অশান্তি তৈরি করবার জন্যে সমস্ত সম্প্রদায় এক শ্রেণীর মানুষ থাকে, তারা চায় যখনই অশান্তি তৈরি হবে তাদের রাজনৈতিক মুনাফা হবে, ধর্মের মেরুকরণ হবে, অশান্তি বাঁধবে, খুন খারাপি চলবে, এবং সেই জায়গা থেকে ওই এ সার্টেন সেকশন অফ পিপল ফর দ্যার ওন ভেস্টেড ইন্টারেস্ট সেই লড়াইগুলো বাধায়। ওই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টানকে চিহ্নিত করা অত্যন্ত অন্যায় ব্যাপার, এবং আমি মনে করি ধর্ম যার যার, এবং সেটা পালন করবার অধিকারও তার, এবং আমি ঠাকুরের পুজো করব না আমি আল্লাহ আকবার বলবো সেটা আমার ব্যক্তিগত অধিকার, সেখানে হাত দেওয়া কারোর উচিত নয়। ওই রামনবমীতে যেটা বললেন, ওরা কে সুকান্তবাবুর মতো একজন বিদ্বান ব্যক্তি বলে দিলেন যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করলেন। আমার বক্তব্য হচ্ছে আপনারা রামনবমীর মিছিল করুন, মুসলমান সম্প্রদায়ের ভাইরা ঈদের মিছিল করুক, পরেশনাথের মিছিল হোক, গুরু গোবিন্দের ভজনা হোক, আমরা জেসাস ক্রাইস্টের হোক, আমরা সেই ভারতবর্ষ। সৌরভ দা অসাধারণ একটা বার্তা দিয়েছেন এর আগেই, উনি নিজেই বলছেন আমি রামনবমী পালন করি। এটা অবশ্যই আপামর তৃণমূল যারা কর্মী সমর্থক রয়েছেন, রামনবমীটা বিজেপির, আর হিন্দুরা সব বিজেপির, আর মুসলিম মানে সেই তৃণমূলের। সৌরভদা, কখনো মনে হয় কোনো আপনার দলের কোনো নেতৃত্বের কথা যেগুলোকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে, বা উনি হয়তো বলেছেন ইন্টেনশনালি বলেছেন, মানে এই যে আজকে ধরুন কোনো মুয়াজ্জিম এসে চায়নি যে আমাকে ভাতা দাও, কিন্তু আমি তাকে ভাতা দিয়ে দিলাম, কোনো পুরোহিত ওদেরটা দেখে চেয়েছে, কিন্তু হঠাৎ করে কোনো পুরোহিত চায়নি যে আমাদেরকে ভাতা দাও, তারা পুজো আচ্ছা করে ঠিকঠাক ছিল, তাদেরকে কেউ পাইয়ে দিয়েছে। এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি, তোষামোদী রাজনীতির মানসিকতা, এটা কি ক্ষতি করেছে দলের? আর আপনি কি বিশ্বাস করেন যারা ধর্মকে যারা বিশ্বাস করেন তারা লেস প্রোগ্রেসিভ হয়, আনএডুকেটেড হয়? কারণ এই সবাই বলছে একটা পাথর ছুড়ে দিল, দুটো দলের মধ্যে লড়াই হয়ে গেল, ম্যাসিভ আকারে সেটা স্প্রেড করে গেল। মানে সবাই কি মূর্খ? মানে যারা ধর্ম পালন করে তারা কি এডুকেটেড নয়? তার একটু বোঝার ক্ষমতা নেই? না, এরকম কোনো বিষয় নেই। সেটা হচ্ছে যে মুয়াজ্জিম ভাতা হোক বা পুরোহিত ভাতা হোক, ওই ধর্মের যারা একটু গরিব স্তরের যে মানুষজন থাকে, যারা পুজো আর্চা করে, তাদের জন্য কিছু ভাতার ব্যবস্থা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। সঙ্গে এটাও তুমি দেখতে পারবে যে চন্দ্রবাবু নাইডুর সরকার ইমামদের ভাতা 5,000 টাকা থেকে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। তা আমার কথা যে চন্দ্রবাবু নাইডু তো মোদির সরকারের তিনি সঙ্গে রয়েছেন। চন্দ্রবাবু নাইডু কখন কার সঙ্গে থাকে আমার চন্দ্রবাবু নাইডু আমার আদর্শ নয়, যেটা পলিটিক্যাল আদর্শ। কথা তোমরা বলো যে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ, এটা তোষণ নয়। আমি চন্দ্রবাবু নাইডুর বিরোধিতা করছি না, আমি বলছি উনি 5,000 থেকে সেটাকে 10,000 করে দিলেন। জাস্ট আ মিনিট, তন্ময়দাকে দিয়ে জাস্ট শেষ করবো। সেই জন্য আমি বলে দিই সেই জায়গাটা আর বেশি বলতে সময় নেই। ঠিক আছে, আমি এটা বুঝতে পেরেছি যে আসুন আমরা বাংলায় একটু শান্তি সম্প্রীতি রেখে এই শুভেন্দুর মতন একটা মানুষদের ব্যক্তিগত টার্গেট হবে, সবাই চায় আমরা শান্তি চাই, ব্যাপারটাকে সরাতে হবে। ভুলে গেছেন 2011-এ ক্ষমতায় এসে সাথে সাথে এই ভাতা শুরু করা হয়েছিল, আর পুরোহিত ভাতাটা করা হয়েছিল 2021-এর আগে, যখন বারবার বিজেপি বলছে এই ইমাম আর মসজিদের দনে। তাহলে এই 12 থেকে 21 9 বছর পরে
আজকে সৌরভদাকে বলবো কালকে গিয়ে নবান্নতে বলতে, যেটা বার করতে, যে কত টাকা দেওয়া হয়েছে এই ইমাম আর মুয়াজ্জিমদের আর কত টাকা দেওয়া হয়েছে পুরোহিতদের। আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে ওটা শুধুমাত্র ব্যালেন্স করার জন্য এটা বলা হয়েছিল। একদমই মানে মানুষ খারাপ, ধর্ম তো খারাপ নয়, হয়তো তাকে মিসগাইড করা অনেক সময় ইস্যু তৈরি করা, এজেন্ডা তৈরি করা হয় পলিটিক্যাল বেনিফিটের জন্য। আমরা একেবারে শেষ করবো আজকে এই বার্তা দিয়েই যে যার যা উৎসব হোক তাকে যেন পারমিশন নিতে কোর্টে না যেতে হয়, এক। দ্বিতীয়ত হচ্ছে কোনো উৎসবে সামান্য যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটাকে নিয়ে ম্যাসিভ আকারে তাকে বিচার করা উচিত যে কেন এই ঘটনা ঘটছে, এবং প্রত্যেকে স্বাধীনভাবে তার উৎসব পালন করবেন। সম্প্রীতির বার্তাটা যেন থাকে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে, মানে এই উগ্র হিন্দুত্ববাদ বা উগ্র মুসলিমবাদ খানিকটা ওই বেশ কিছু পিছিয়ে পড়া রাষ্ট্রের কথা আমাদের মনে করিয়ে দেয়। আমরা তো তাই নই। আমি জানি না, মানুষ নিজের বিচার নিজে করবেন। আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাবো।